প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কয়েকটা পর্বে সম্পূর্ণ ক্লাসটা দেখব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আপনাদের অবশ্যই প্রশ্ন কমন আসবে। সেজন্য আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাদেরকে এখন পড়াবো। আমার সাথে সাথে আপনারা একটু আমাকে হেল্প করবেন। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি। আমি প্রত্যেকটা লাইন সুন্দর মতো বুঝিয়ে তারপরে আমি এগোবো। তো প্রথমে বলছে কি দেখেন, আর একটু বড় করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, এটুকু হলে হবে আশা করা যায়। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এর নাম্বার ও পার্সনের উপর নির্ভর করে ভার্ব অনুযায়ী সঠিক ফর্ম ব্যবহার করা। এই লাইনটা আগে বুঝেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি। এটা হচ্ছে সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব অনুযায়ী সঠিক ফর্ম ব্যবহার করা। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। প্রত্যেকটা লাইন যদি বুঝে বুঝে পড়েন তাহলে খুব ভালো হয়। লক্ষ্য করুন, এখানে যদি আমরা আই লিখি তাহলে আয়ের পরে আমরা অ্যাম লিখি। আবার যদি এখানে হি লিখি, হি এর পরে আমরা ইজ লিখি। দে যদি লিখি তাহলে দের পরে আমরা লিখি আর। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই, এই যে ভার্বের সাথে সাবজেক্টের যে সম্পর্ক, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই কথাটাই এই লাইনে বলতে চাচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী। এই যে এখানে আমাদের নাম্বার এবং পার্সন, এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো এই সব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমাদের ভার্বগুলোও চেঞ্জ হয়ে যায়। এটাই হচ্ছে মূলত বিষয়। তো এখন আসি আমরা। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাধারণত নাম্বার ও পার্সনের উপর নির্ভর করে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নির্ভর করে দুইটা জিনিসের উপরে, নাম্বার ও পার্সন। কারণ সাধারণত সাবজেক্টের নাম্বার অথবা পার্সন পরিবর্তন করা হলে ভার্বের রূপ পরিবর্তিত হয়, যেটা একটু আগে বললাম। আমরা যদি এখানে হি পরিবর্তন করে যদি এখানে অন্য কোনো কিছু আনি, যদি উই আনি, তাহলে কিন্তু এখানে ইজ না হয়ে আর হয়ে যাবে। তো এটাই বলা হচ্ছে। তো এখানে আমাদের এক্সাম্পল হিসেবে এতক্ষণ যা বললাম সেই কথাগুলোই বলা হয়েছে। তো দেখেন 33তম বিসিএসে এবং এই যে আইইউজি ইউনিটের 16-17 সালে এই প্রশ্নটা এসেছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় পার্সন অনলি, নাকি নাম্বার, পার্সন এবং জেন্ডার, নাকি নাম্বার অ্যান্ড পার্সন, নাকি নাম্বার অনলি। দেখেন এইখানে নাম্বার আছে, পার্সন আছে, কিন্তু জেন্ডার নাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে জেন্ডারের কোনো সম্পর্ক নেই। কারণ জেন্ডারের কেন সম্পর্ক নেই? এখানে হি এর জায়গায় যদি এখানে হি না থেকে সি থাকতো তাহলেও কিন্তু এখানে ইজি থাকতো। অতএব জেন্ডারের কোনো ভূমিকা এখানে নাই। এখানে আছে নাম্বার এবং পার্সনের। তাহলে এই ক্ষেত্রে আমাদের নাম্বার এবং পার্সন। অতএব এই প্রশ্নটা পারার জন্য আমাদের এই সংজ্ঞাটা ভালো মতো বোঝার দরকার আছে, তাই জন্য আমি বুঝালাম। আচ্ছা, এখানে আর কোনো কিছু দরকার নেই, এগুলো আর কোনো কিছু পড়তে হবে না। আর পড়লে আপনারা নিজেরা পড়ে নিন, এটা আমার কোনো কাজ না। এরপরটা আসি 2 নম্বর। দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশনড। লক্ষ্য করুন, দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশনড, এখানে আছে ইজ, আর, শুড এবং ডু। অর্থাৎ বিগ, বড় রুমটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। হ্যাঁ, তো শীতাতপ নিয়ন্ত্রিত হলে কোনটা? দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড। এখানে যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে ইজ বসেছে। 2 নম্বরটা তাহলে আমরা পারলাম। 3 নম্বরে বলছে দ্য হেডমাস্টার ড্যাশ টু স্পিক টু ইউ। এইটা বর্ষা বলেন তো, দ্য হেডমাস্টার ড্যাশ টু স্পিক টু ইউ, এটার উত্তর কোনটা হতে পারে? বর্ষা কি নাই ক্লাসে? আছে তো। আচ্ছা, লিজা বলুক। লিজা হাত তুলেছে, লিজাই বলুক। স্যার ওয়ান্টস টু হবে। হ্যাঁ, কেন হবে ওয়ান্টস টু? কারণ হেডমাস্টার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে আমাদের ওয়ান্টস হবে। তাহলে দ্য হেডমাস্টার ওয়ান্টস টু স্পিক টু ইউ হয়ে গেল খুব সহজে। এভাবে আপনারা 4, 5। আচ্ছা, 5 নম্বরটা আমি একটু পড়িয়ে দিই, যেহেতু এটা একটু ব্যাখ্যা আছে এখানে। মনির ড্যাশ ইয়াসিম বিকজ শি ইজ কাইন্ড টু হিম। আচ্ছা, এখানে সবগুলো অপশনে লাইক আছে আমাদের, তার মানে বুঝলাম আমরা যে লাইক থেকে কোনো একটা উত্তর হবে। তো কোনটা হবে আমরা সেটা একটু দেখি। মনে রাখবেন, লাইক শব্দটাকে কন্টিনিউয়াস টেন্সে সাধারণত করা হয় না। তাহলে মনির ইজ লাইকিং ইয়াসিম, এই কথাটা বাক্যের সাথে অর্থপূর্ণ হয় না বা অর্থসঙ্গতিপূর্ণ হয় না। আচ্ছা, মনির হ্যাজ লাইকড, এটার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে শি ইজ কাইন্ড টু হিম, মনির তাকে ভালোবেসেছে, এরকম কোনো কথা হয় না। বরং মনির তাকে ভালোবাসে, কারণ সে তার প্রতি দয়াশীল। আর এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এই ক্লজ, তাই জন্য এখানে এই যে পাস্ট টেন্স তো হবেই না, ওয়াজ লাইকিং এটা হবে না। তাহলে উত্তর হবে আমাদের লাইকড, এই সরি লাইকস, এটা। তো এখানে ব্যাখ্যায় আমরা দেখিয়েছি লাইক, বিলং, ওয়ান্ট, সি, হেয়ার, হ্যাঁ, এগুলো। তারপরে আরও আছে, তারপরে লাইক,
এরপরে আছে লাইক, বিলং, ওয়ান্ট, সি, হিয়ার। এই সমস্ত ভার্বগুলার কন্টিনিউয়াস টেন্স সাধারণত হয় না। এছাড়া এর সাথে আরও আগে ছিল ফিলিং, ফিল, তারপরে টেস্ট, হ্যাঁ, এই সমস্ত। কিন্তু টেস্ট এবং ফিলের আধুনিক ইংরেজিতে যেহেতু আইএনজি করা যায়, অর্থাৎ আই এম ফিলিং অথবা আই এম টেস্টিং, এটা বলা যায়, এই জন্য এগুলা না বলাই ভালো এখন। আচ্ছা, তারপরেরটায় আসি আমরা 6 নম্বর। মার্স ড্যাশ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। মার্স ইজ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে এইগুলি নিয়ে আমি আর কোনো তো কথা বাড়াচ্ছি না, এগুলো আপনারা পড়লে বুঝে ফেলবেন। আচ্ছা, পরেরটাও কি বলছে দেখেন, দ্য কালচারাল স্টাডিজ ড্যাশ আ নিউ মিনিং অফ কালচার। কালচারাল স্টাডিজ ড্যাশ আ নিউ মিনিং অফ কালচার। তো কালচারাল স্টাডিজ মানে কি? সাংস্কৃতিক শিক্ষা। তাহলে সাংস্কৃতিক শিক্ষা আমাদেরকে দেয়, তাহলে গিভস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে স্টাডিজ দেখে আবার প্লুরাল ভেবেন না, এটা মূলত হচ্ছে কালচারাল স্টাডিজ মানে সাংস্কৃতিক শিক্ষা। পরেরটা দেখবো আমরা 8 নাম্বার, 9 নাম্বার, তারপরে এগুলা আপনারা এমনি পারবেন, আমার বলার কিছু নেই। গ্যালিভাস ট্রাভেলস, এটা একটা বইয়ের নাম, যেহেতু এখানে ট্রাভেলস বলে প্লুরাল কোনো কিছু না, বরং এটি একটি বইয়ের নাম। এবং অ্যারাবিয়ান নাইটস, এটিও একটি বইয়ের নাম, সেজন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় এরপরে ইজ হয়। এটা এতবার পরীক্ষায় এসেছে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে এসেছে 19-20-তে, 26তম বিসিএসে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 6-7-এ এসেছে, অনেক এসেছে, অনেকবার এসেছে, তাই জন্য এটা তাহলে ইজ হবে উত্তর। ওই যে বললাম অ্যারাবিয়ান নাইটস মানে আরব্য রজনী, এটা একটি বইয়ের নাম। গ্যালিভার্স ট্রাভেলস, এটাও একটা বইয়ের নাম। গ্যালিভার্স ট্রাভেলসের লেখক কে? জনাথন সুইফট। আচ্ছা, তারপরে আমরা চলে আসি এখন আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ আলফাবেট। আই হচ্ছে ইংরেজি বর্ণমালার 9ম বর্ণ। এখানে আয়ের পরে অনেকে এম মনে করে ফেলবে, কিন্তু মনে রাখতে হবে এখানে আই মানে আই বর্ণ হিসাবে বোঝানো হয়েছে, অক্ষর হিসাবে বোঝানো হয়েছে। বলছে আই, আই হলো ইংরেজি বর্ণমালার 9ম অক্ষর, এই জন্য আই ইজ দ্য 9th লেটার। আই না থেকে যদি এখানে আই এফ যদি থাকতো, ইএফ জি এইচ আই জে থাকতো, তাহলে জে ইজ দ্য 10th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, এমন হতো। এখানে আই দিয়ে কনফিউজ করে দেওয়া হয়। আচ্ছা, পরেরটায় আমরা চলে আসি। আচ্ছা, এখানে এত ব্যাখ্যা টাখ্যার পড়ার কোনো কিছু নেই, দরকার নেই। 12 নম্বর আপনারা পারবেন, 13 নম্বরও পারবেন, 14 নম্বরও পারবেন, 15ও পারবেন, যেহেতু এখানে সবগুলো। এখানে একটা জিনিস দিতে পারি আমরা, হোয়ার ড্যাশ অল দ্য বয়েজ ড্যাশ। তাহলে মানে সমস্ত ছেলেরা কোথায় গিয়েছে? তো অল দ্য বয়েজ, এখানে অল দ্য বয়েজ প্লুরাল আছে বলে এখানে হ্যাভ হবে, কারণ আমরা জানি প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হয় আর সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়। তাহলে হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ গন, অর্থাৎ সমস্ত ছেলেমেয়েরা কোথায় গিয়েছে, এটা হবে। আচ্ছা, তারপরে এগুলো পড়ে নেবেন আপনারা, 16 সবই পড়বেন। এগুলো পড়লে যদি কোনোটাই বুঝতে অসুবিধা হয় তাহলে আমি সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এরপরের রুলটা আমরা দেখি। বলছে যে সকল নাউনের দুটো অংশ থাকে সেগুলো সাধারণত প্লুরাল ভার্ব নয়, কিন্তু তাদের আগে সিঙ্গুলার ডিটারমিনার প্লাস পেয়ার প্লাস অফ ব্যবহার করলে সিঙ্গুলার ভার্ব নয়। এত কথায় আমি যা যাব না, এত কোনো কিছুর দরকার নেই। সহজ কথাই হচ্ছে, এখানে লক্ষ্য করুন, এই 17 নম্বরটা আমি একটু আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি। এখানে দেখেন, এই যে এই লাইনটা আগে দেখেন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য পেয়ার অফ সিজার্স ড্যাশ। এই যে অব দিয়ে যদি কোনো দুটো জিনিস যুক্ত থাকে এই অব দ্বারা, তাহলে বুঝবেন অফের আগে যেটা আছে ওইটাই আমাদের মূল সাবজেক্ট। তো অফের আগে কোনটা আছে? এ পেয়ার। তাহলে এ পেয়ার যেহেতু এটা হলো এক জোড়া, তাহলে এখানে বোঝা যাচ্ছে কয়টা? এক জোড়া। এটা মনে রাখতে হবে, এক জোড়া। তাহলে এখানে জোড়ার কথা বলা হচ্ছে, তাই না? এখানে কতগুলো সেটা বলা হচ্ছে না। তাহলে এক জোড়া যেহেতু, তাহলে এক হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে উত্তর হবে ইজ। তাহলে হবে দ্য পেয়ার অফ সিজার্স ইজ ডাল। এখানে দ্য পেয়ারটা হলো ইম্পর্টেন্ট, সিজারটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, পরেরটা কি বলছে? এখানে ওই একই ঘটনা, 18 নম্বরেও একই রকম। আচ্ছা, এরপর আমরা পরের রুলটা দেখব। বলছে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, মানে নাউনের সমপর্যায়ের কোনো কিছুই কেবলমাত্র বাক্যের সাবজেক্ট হতে পারে, তাই অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হয় না। বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ থাকলে হেয়ার এবং দেয়ারের নিয়ম অনুসরণ করতে হয়। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি, হ্যাঁ? আচ্ছা, এই বাক্যটা আমি আপনাদের এখান থেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি ওইখানে বোঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। লক্ষ্য করেন। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই, এগুলো সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আচ্ছা, এইখানে ওরা যে ব্যাখ্যা দিয়েছে, ওরা না বুঝে ব্যাখ্যা দিয়েছে, হ্যাঁ? এটার মূলত সেন্টেন্সটা আগে বুঝতে হবে। সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আচ্ছা, দ্য ইউজেস অফ সুইট
দ্য ইউজেস অফ সুইট আর অ্যাডভার্স। হ্যাঁ, মানে মূলত সেন্টেন্সটা হচ্ছে এরকম, অর্থাৎ মিষ্টির ব্যবহারগুলো হচ্ছে অ্যাডভার্স। তো এখন বলছে কি, এখানে মূলত বিপদের প্রয়োজনীয়তা মধুর। আচ্ছা, এটা বিপদের প্রয়োজনীয়তা মধুর এরকম না, ব্যাপারটা হবে এরকম যে কোনো তিক্ত জিনিস, এই ব্যাপারটা আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, পরে আপনারা আপনাদের মতো করে মানে করে নিয়েন। করলা একটা তিতো জিনিস। তো স্বাভাবিকভাবে আমরা বলি যে করলা তিতো, কিন্তু করলা শরীরের জন্য উপকারী। তো আবার মিষ্টি, হচ্ছে খুব মিষ্টি, খেতে খুব মজা, কিন্তু এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তো এটাই বলছে যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অর্থাৎ মানে যেটা দেখতে ভালো সেটা আমাদের জন্য তিক্ততার কারণ হতে পারে, অর্থাৎ মিষ্টিগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এটা সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা হচ্ছে কবিতার একটা লাইন। তো এই জন্য আমাদের এখানে মনে রাখতে হবে যে দ্য ইউজেস, এখানে ইউজ মানে হলো শুধু একটা ইউজ, আর এখানে ইউজেস বলা হচ্ছে দ্য ইউজেস, এই ইউজেসটা প্লুরাল, এই জন্য আমরা এখানে আর বলবো দ্য সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ঠিক আছে, দ্য ইউজেস অফ সুইট, এরকম হবে মূলত বিষয়টা। আচ্ছা, এটা মনে রাখবেন 19 নম্বরটা, এটা যেহেতু একটু এক্সেপশনাল টাইপের, যেগুলো এক্সেপশনাল সেগুলোর পাশে দাগ দিয়ে রাখতে হয়। পরেরটা বলছে লাউড ড্যাশ দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম, ওই একইভাবে দ্য ক্রাইসটা হচ্ছে এখানকার সাবজেক্ট, সুতরাং এটা যেহেতু প্লুরাল অতএব এখানে অয়ার হবে ওই একইভাবে। তারপরে এইটা গেল একটা। এরপরের রুলটাতে আমরা চলে আসি। এরপরের রুলটা কি দেখি আমরা, সেটা হলো ট্র্যাডিশনাল গ্রামার। ট্র্যাডিশনাল গ্রামার মানে যে গ্রামারগুলো চলমান বা আমরা যেগুলা মূলত ফলো করি ওইগুলা, সেই ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এবং এই অনুযায়ী যেটা হবে ওইটাই করব। মডার্ন গ্রামার অনুযায়ী এখনো পর্যন্ত আমাদের প্রশ্নগুলো ওইভাবে সেট করা হয় না, সেজন্য আমরা সবসময় ট্র্যাডিশনাল গ্রামারকেই ফলো করব। তো ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এই 1.5 প্লাস প্লুরাল প্লাস সিঙ্গুলার ভার্ব হয়। এইটা আমরা কি বিষয়টা আমরা একটু বুঝবো, এই রুলটাও আমরা দেখব এবং সেই সাথে রুলের সাথে আমরা একটা এক্সাম্পল নিয়েও আমরা দেখব। হ্যাঁ, এটা এবং এটা, এই দুইটা জিনিসই আমরা একটু দূরে নিয়ে গিয়ে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে রুলটা হচ্ছে কি, ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী 1.5, এই ট্র্যাডিশনাল গ্রামার আমার দরকার নেই, 1.5 প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হয়। ব্যাপারটা আমরা এখানে একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই যে এইটা আমাদের এখন এইটা আমাদেরকে বলেছে যে চুজ দ্য কারেক্ট আনসার। তো চলেন আমরা আনসারটা কারেক্ট দেখে আসি কি ঘটনা। বলছে 1.5, এই যে 1.5 যদি থাকে তাহলে তারপর প্লুরাল নাউন হবে, তাহলে 1.5 আওয়ার এটা হবে না। কেন হবে না? কারণ এটা সিঙ্গুলার নাউন। 1.5 আওয়ার এটাও হবে না, হাফ আওয়ার এটাও হবে না। তাহলে 1.5 এর পরে যেহেতু প্লুরাল নাউন বসবে, তাহলে এ, সি এবং ডি এই কারণেই প্রথমেই বাদ পড়ে যাবে। আর তারপরেরটা আবার কি হবে? সিঙ্গুলার ভার্ব। দেখেন 1.5 আওয়ার্স ইজ এ লং টাইম, তারপরেরটা হবে এই। তাহলে আমাদের মূল যে নিয়ম সেটা মনে রাখতে হবে শুধু এতটুকু, কিন্তু আপনাদের বইয়ে দেওয়া আছে এত খানিক নিয়ম যা আপনারা জীবনেও পড়ে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে পড়াচ্ছি। 1.5 এরপরে প্লুরাল নাউন থাকবে, তারপরে সিঙ্গুলার ভার্ব থাকবে, ব্যাস শেষ, কথা শেষ। এইটুকুই হলো মূল নিয়ম। আচ্ছা, তারপরেরটা আমরা চলে যাই। এরপরে যে রুল, সেই রুলটা আমরা একটু দেখি। ইফ অনলি, তারপরে আই উইশ, এরপরে সাবজেক্টের নাম্বার ও পার্সন যাই হোক না কেন বি ভার্ব হিসেবে সর্বদা ওয়ার বসে। আচ্ছা, রুলটা আমরা একটু দেখি এবং সেই সাথে এর যে এক্সাম্পল সেই এক্সাম্পলটা আমরা দেখি, তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে রুলটা কি? রুলটা হচ্ছে ইফ অনলি, আই উইশ, এগুলি সব কন্ডিশনাল, মনে রাখবেন এগুলাকে সব বলা হয় কন্ডিশনাল। আর কন্ডিশনাল সেন্টেন্সে আমরা জানি যে কখনো ওয়াজ বসে না, ওয়াজের পরিবর্তে ওয়ার বসে, এটা তো আমরা জানি। এই জন্য এইখানে যখন আমরা প্রশ্নটা সলভ করতে যাচ্ছি তখন দেখি আমাদের এখানে কি আছে। এখানে আছে যে ইফ আই ড্যাশ এ কিং, এই যে ইফ দিয়ে শুরু হয়েছে, যেটা কিনা আমাদের রুলের মধ্যে ছিল। তো ইফ দিয়ে যেহেতু শুরু হয়েছে তাহলে এখানে আমাদের ওয়ার বসবে, অর্থাৎ ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এটা একটা পাস্ট কন্ডিশন। রাজা হওয়ার ব্যাপারটা খুবই অসম্ভব, তাহলে আমি আনরিয়েল কন্ডিশন যখন পড়িয়েছিলাম তার মধ্যে কিন্তু এটা আছে, অর্থাৎ এটা আমাদের খুব সহজে আমাদের পারার কথা। আচ্ছা, গেল। পরের রুলসটা আমরা দেখি, পরেরটা দেখি। ইফ আই ড্যাশ আর ইস, এই একই রকম, এটাও তাই, 24 নম্বরও তাই। আচ্ছা, তাহলে এই রুলগুলো আমরা বুঝে গেলাম। পরের রুলসটা আমরা একটু দেখব এবং সেই সাথে সাথে আমরা, আচ্ছা আগে পড়ে নিই রুলসটা কি বলে সেটা আগে দেখি। বলছে 1 or 2 অথবা 1 or more
প্লাস প্লুরাল নাউন বাক্যের সাবজেক্ট হলে তা প্লুরাল ভার্ব গ্রহণ করে। আচ্ছা, তো এইখান থেকে আমরা একটু এই পর্যন্ত আমরা যদি নিই তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা কি বলতে চাচ্ছে। চলেন দেখি, আমাদের রুলসগুলো আলাদা করে বোঝার দরকার আছে। দেখেন, বলছে ওয়ান অর টু, যদি কোথাও দেখেন যে ওয়ান অর টু আছে এরকম লেখা আছে, অথবা ওয়ান অর মোর এরকম যদি লেখা থাকে, এবং তারপরে যদি দেখেন যে প্লুরাল নাউন থাকে এরকম যদি থাকে, এবং সেটা যদি আবার বাক্যের সাবজেক্ট হয়, তাহলে তা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। ব্যাপারটা কি, এই সেন্টেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো। এই সেন্টেন্স, এখানে কয়েকটা সেন্টেন্স পর পর আছে, আমি তিনটা সেন্টেন্সই দেখি আপনাদের বুঝাবো। দেখেন, দেয়ার আর ওয়ান অর টু, এই দেখেন এই ওয়ান অর টু, এই দেখেন এটা হয়েছে। এবার দেখেন ওয়ান অর মোর অথবা এরকম যদি থাকে, তো এখানে ওয়ান অর টুই আছে। এরপর প্লুরাল নাউন যদি থাকে, দেখেন অ্যাপারেন্ট ডিসক্রিপেন্সিস, দেখেন ডিসক্রিপেন্সিস, এই যে এটা প্লুরাল আছে, তাহলে ওয়ান অর টু আছে সাথে এই প্লুরাল আছে, তাহলে এইখানে আমাদের কি করতে হবে, between the or two apparent discrepancies between the two reports, there are one or two typing errors in the report. এইখানে দেখেন আমাদের ভার্ব হয়ে গেছে প্লুরাল। এই দেখেন দেয়ার দিয়ে শুরু হয়েছে, তো দেয়ারের পরে ভার্বটা দেয়ারের পরে হয়। যদি দেয়ার দিয়ে না হতো তাহলে এইখানে যে ভার্বটা হয়তো সেই ভার্বটা প্লুরাল হতো, কিন্তু আমরা তো জানি যে দেয়ারের পরেই বাক্যের ভার্বটা চলে আসে, এই জন্য এই জায়গাটাতে আমাদের প্লুরাল ভার্ব হয়েছে। এই তাহলে দেখলাম কি, দেয়ার আর ওয়ান অর টু কোম্পানিস, এই দেখেন টু কোম্পানিস, এটা প্লুরাল আছে। এই এরপরে যদি ভার্ব থাকতো, যদি দেয়ার না থাকতো, তাহলে এই ভার্বটা হয়তো এখানে থাকতো, এই দেয়ারটা যদি না থাকতো, তাহলে তখনও সেটা আরো ভালো বুঝতে সুবিধা হতো, প্লুরাল হতো। তো এই হলো ঘটনা। যদি এর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে সাথে সাথে হাত তুলে আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। আচ্ছা, এই গেল লাস্ট এই রুলটা। আমি আপনাদের, না এত তাড়াতাড়ি, আমরা তো 1 ঘন্টা ক্লাস নেওয়ার কথা বলেছি, অতএব 1 ঘন্টায় ক্লাস নেব যতগুলা হয় তাতে, এবং আপনারা বাড়িতে একবারের জায়গায় 2 বার 3 বার বা 5 বার দেখবেন। কারণ অনেক সময় দেখা যায় যে প্রথমবার বুঝাই দিচ্ছি, এখন বুঝতেছেন, পরে মনে থাকবে না, এই জন্য পরে নোট করবেন, এটা দেখে দেখে নোট করবেন। ধৈর্য ধরতে হবে, জীবনে সফল হতে গেলে ধৈর্য লাগবে। আপনার ভিডিওটা চালিয়ে দেবেন, দিয়ে খাতা কলম নিয়ে বসবেন, বসে আমি কিভাবে বলছি, কিভাবে বোঝাচ্ছি সেটা আগে দেখে নেবেন, একটু দেখবেন, 1 লাইন করে দেখবেন, 1 লাইন করে লিখবেন, আবার দেখবেন, আবার লিখবেন, জিনিসটা তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরেরটা কি বলছে দেখেন, আরেকটা রুল, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। ব্যাপারটা কি, এখানে এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই 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 আচ্ছা, এটুকু আমরা টোটালটুকুই নেব, নিয়ে চলেন আমরা এখানে এবার এটা বোঝার চেষ্টা করি কি বলতে চাই। হ্যাঁ, প্রথমটাও কি, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। এটা খুব কমন একটা জিনিস, আপনাদের এটা এতবার পরীক্ষায় এসেছে আপনাদের। বিষয়টা আমি বুঝিয়ে দিই, দেখেন বোঝানোর না বোঝার কিচ্ছু নেই, একদম সহজ জিনিস। ওয়ান অফ হিজ, এটা এখান থেকে দেখি, ওয়ান অফ হিজ প্যারেন্টস, দেখেন এই যে আমরা বললাম না যে অফ দ্বারা যদি যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্টটাই হচ্ছে মূল সাবজেক্ট, তাহলে ওয়ান, তাহলে এখানে ওয়ান অফ এর পরে সবসময় এটা প্লুরাল হয়। এই যে ওয়ান অফ এর পরে যেটা থাকে এটা প্লুরাল হয়, এই নাউনটা প্লুরাল হয় ওয়ান অফ এর পরের, কিন্তু ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। এটাই বলতে চাচ্ছে, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট একটা নিয়ম, ঠিক আছে। তাহলে ওয়ান অফ এর পরে ভার্ব নাউন হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, এটাই মূল নিয়ম, ব্যাস শেষ। কিন্তু ওয়ান ইন পরে প্লুরাল নাউন, এরপরে সিঙ্গুলার ভার্ব অথবা প্লুরাল ভার্ব বসতে পারে। আচ্ছা, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে একটু আলাদা, সেটা কি, যে যদি ওয়ান ইন থাকে। আচ্ছা, এটা আমরা দেখি তাহলে বুঝবো। আচ্ছা, এগুলো দেখি, হ্যাঁ এগুলো মাঝে মাঝে আবার মুখস্থ করতে হয়, মুখস্থ বলতে এগুলো মানে দেখতে হয়, বা মাঝে মাঝে আবার চর্চা করতে হয়, নাহলে ভুলে যেতে হয়। সেটা কি বলছে দেখেন, 1 in 3 কার্স, তাহলে কি হলো, ওয়ান ইনের পরে প্লুরাল হলো না, এই যে প্লুরাল নাউন হবে ওয়ান ইনের পরে, তাহলে 1 in 3 কার্স, এই দেখেন প্লুরাল হইলো। তাহলে এটা যদি হয় তাহলে এরপরে সিঙ্গুলার ভার্ব অথবা প্লুরাল ভার্ব উভয়টাই বসতে পারে। তাহলে এখানে ব্রেকও দেওয়া যেতে পারে, আবার ব্রেকসও দেওয়া যেতে পারে। যদি আপনি ব্রেক দেন সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্লুরাল ভার্ব, আর যদি ব্রেকস দেন, আমরা জানি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করলে সিঙ্গুলার হয়, সুতরাং এটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। একইভাবে এগুলো সব একই নিয়মের উদাহরণ, শেষ। অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি দুটি আলাদা ব্যক্তি বা বস্তু বোঝায়, তাহলে এদের ভার্ব কি প্লুরাল হবে? যেমন হি, হি অ্যান্ড আই আর প্লেইং। হ্যাঁ, অ্যান্ড দ্বারা যদি একাধিক নাউন দুটো আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হয়ে যাবে প্লুরাল। কেন?
দেখেন হি মানে একজন আর আই মানে আর একজন, তাহলে একজন যোগ একজন, তাহলে কয়জন হলো? দুইজন, মানে প্লুরাল হয়ে গেল সাবজেক্টটা, তখন এখানে আমাদের প্লুরাল হবে। এই হচ্ছে আমাদের নিয়ম, খুব সস্তা নিয়ম, খুব সহজ নিয়ম। যেমন সুমি অ্যান্ড বকুল, এখানে ড্যাশ ফ্রেন্ডস, এখানে আছে আর, ইজ, ওয়াজ এবং ওয়ার, তো এখানে দুইটা হতে পারে, এ হতে পারে, ডিও হতে পারে। তখন আবার আমাদের টেন্সের উপরে একটু নির্ভর করতে হচ্ছে, যে হোয়েন আই স্টাডিড, তাহলে হোয়েনের পরে যে আই স্টাডিড ইন হাই স্কুল, মানে আমি যখন স্কুলে পড়তাম, পাস্ট টেন্সে আছে, এই জন্য এখানে আমাদের ওয়ার নিতে হয়েছে। এটা আরও নেওয়া যেত যদি এপাশে প্রেজেন্ট টেন্স থাকতো, তখন আর ওয়ার নেওয়া যেত না। এটা মূলত টেন্সের জন্য, কিন্তু প্লুরাল হবে, এটা আমরা এখান থেকে বুঝতে পেরেছি। আচ্ছা, এটা তাহলে বুঝলাম, এই রুলসটা আমরা বুঝে গেলাম। 26, 27, 28 এগুলো সব ওই নিয়মের উপরেই, একই সেম জিনিসের উপরে। আচ্ছা, এইবার পরের রুলসটা আমরা দেখব কি বলতে চাই। এখান থেকে এইটুকু নিলেই হবে, আপনার প্রচুর পড়াশোনা করা দরকার, বুঝছেন? আচ্ছা, এটা দেখি, পড়েন। অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একক ব্যক্তি বা একক ভাব, ধারণা, বস্তু বোঝায়, তাহলে এদের ভার্বটি সিঙ্গুলার হবে। পড়েন। এক্ষেত্রে মনে রাখতে হবে এ এবং বি সমান সি হয়, এইসব এইসব অর্থাৎ দুটি নাউন। এইসব নাটকের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, এসব নাটকের কোনো দরকার নেই, এগুলো একদম ফালতু কথাবার্তা। মূল বিষয়টা হলো অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একক ব্যক্তি, একক ভাব, ধারণা বা বস্তু বোঝায়, তাহলে এদের ভাবটা হবে সিঙ্গুলার, কথা শেষ। বিষয়টা আগে কি, এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পলে চলে গেলে আমরা বুঝে যাব। বলছে রাইস অ্যান্ড কারি অথবা ভেজিটেবলস ইজ মাই ফেভারিট ডিশ। দেখেন এখানে ভাতের সাথে যখন সবজি মাখানো হয়, তখন দুটোর আলাদা আলাদা কোনো অস্তিত্ব থাকে না, তখন দুইটা মিলিয়ে একটা খাবারকে বোঝায়। তাই জন্য রাইস অ্যান্ড কারি, যতই এখানে আমাদের ভাত এবং সবজি আলাদা আলাদা করে বলি না কেন, যেহেতু একসাথে হয়ে যায়। এই যেমন ব্রেড অ্যান্ড বাটার বলি আমরা, রাইস অ্যান্ড কারি বলি আমরা, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ মানে কি, ঘোড়া এবং গাড়ি। দেখেন ঘোড়া এবং গাড়ি আলাদা আলাদা কোনো অস্তিত্ব এখানে বহন করে না, বরং ঘোড়ার গাড়ি, ঘোড়া এবং গাড়ি মিলিয়েই তো ঘোড়ার গাড়ি। এই জন্য হর্স অ্যান্ড ক্যারেজ এটা হচ্ছে এরকমভাবে হবে, এটাও সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। তারপরে দ্য নিউ বেড অ্যান্ড ব্রেকফাস্ট, দ্য নিউ বেড অ্যান্ড ব্রেকফাস্ট ওপেন্স দিস উইক। আচ্ছা, এখানে মানে বোঝাতে চাচ্ছে দ্য নিউ বেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে হলো একটা হোটেল, বুঝতে পারছেন? মনে করেন যে বেড অ্যান্ড ব্রেকফাস্ট, দাঁড়ান ওয়েট, এই এই বেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে হচ্ছে একটা লজিং। লজিং মানে কি, হোটেল, হোটেল টাইপের, যেখানে খেতেও দেওয়া হয় আবার ঘুমাইতেও দেওয়া হয়, মানে ঘুমানোও যায়, দুই সুবিধাই পাওয়া যায়। তো বলছে নিউ হোটেল, বেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে হোটেল, নিউ হোটেল ওপেন্স দিস উইক মানে এই হোটেলটা এই সপ্তাহে খুলবে। তাহলে এই বেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে কিন্তু একটা জিনিসকে বোঝাইছে, সেটা হলো হোটেল, এই একক ধারণাকে বোঝানো হয়েছে এরকম। তো এরকম আরও কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ট্রুথ অ্যান্ড অনেস্টি, এই যে এখানে ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপর অনার অ্যান্ড গ্লোরি, এখানে অনেক আছে, আপনারা এগুলা সব দেখে নেবেন ব্যাস। এখানে মূলত আছে এই যে হাই স্কুল ইংলিশ গ্রামার, রেন অ্যান্ড মার্টিন এইখানে, ঠিক আছে? যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত, এখানে সময় এবং স্রোতকে একক অর্থে ধরা হয়েছে, তাই জন্য। তাহলে 29, 30, 31, 32, 33 সব একরকম, ঠিক আছে, একই রুল, শেষ। এইবার পরবর্তী রুলটাতে আমরা আসবো, এইটা, এই রুলটাতে আমরা আসবো, ধরে ধরে আমরা এক একটা পড়বো। কিছু জানা থাকবে, কিছু অজানা থাকবে, এভাবেই পড়াশোনা হয়। সব তো আর অজানা হয় না, আবার সব জানাও হয় না। পড়েন। একই ব্যক্তি দুটি পদবীর অধিকারী হলে সাধারণত প্রথম পদবীর পূর্বে দি বসে এবং ভার্বটি সিঙ্গুলার হয়। তবে দুইটি পদবীর অধিকারী দুজন ব্যক্তি আলাদা আলাদা হলে দুইটির পূর্বে দি বসে এবং ভার্বটি প্লুরাল হয়। আচ্ছা, এটা এই নিয়মটা সম্পর্কে আপনাদের জানা আছে। এই নিয়মটা কেমন, এই যে এই নিয়মটা দিলেই আপনারা বুঝে যাবেন, আর কিচ্ছু লাগবে না। এই যে এখানে লক্ষ্য করেন, দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। এখানে দেখেন যিনি হেডমাস্টার তিনিই চেয়ারম্যান, তাই জন্য এই হেডমাস্টারের আগে শুধু দি বসানো হয়েছে, চেয়ারম্যানের আগে কিন্তু কিছুই বসানো হয়নি। কিন্তু পরবর্তী সেন্টেন্সে হেডমাস্টার একজন ভিন্ন ব্যক্তি, চেয়ারম্যান আর একজন ভিন্ন ব্যক্তি। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান ওয়ার প্রেজেন্ট, এই জন্য এখানে আমাদের প্লুরাল করা হয়েছে ওয়ার। হতে পারে না যে একই ব্যক্তি দুটো পদে থাকতে পারে? যেমন ধরেন এলাকার চেয়ারম্যান, মসজিদের সভাপতি, তাহলে আমরা বলতে পারি না দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য চেয়ারপারসন, সভাপতি, এভাবেও তো বলতে পারি, এরকম আর। আচ্ছা, তারপরে আমরা আমরা দেখব, আমরা কি দেখব,
34 পাবো একই রকম, 35 পাবো এই একই এক্সাম্পলের উপরে, ব্যাস। অতএব এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পরের যে রুল, এই রুলটা এবার এখন আমরা বুঝবো। এই রুলসটা নিয়ে আমরা এখান থেকে এইটুকু নিলেই আমাদের হয়ে যাবে, বোঝা যাবে। তাহলে হ্যাঁ, এই আমি ধরে ধরে যে আপনাদের যেভাবে পড়িয়ে দেবো এরকম করে আপনারা বাড়িতে কোনোদিন পড়বেন না। আচ্ছা, পড়েন। ইথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, অ্যাথলেটিক্স, অ্যাকুস্টিক্স, হিস্টেরিক্স প্রভৃতি যদি সাবজেক্ট বা একাডেমিক ডিসিপ্লিন এর নাম বোঝায় তবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ হবে। আচ্ছা, মূলত এখানে যে কথাগুলো বলা হয়েছে তা সবসময় একাডেমিক ডিসিপ্লিন, এগুলা সবসময় সাবজেক্টের নাম। এগুলোর বানানই হচ্ছে লাস্টে একটা করে এস থাকে। পলিটিক্সের বানানে যদি কেউ এস কেটে দিয়ে মনে করে যে আমি শুধু পলিটিক রাখবো, এটা হয় না। ইকোনমিক্সেরও তাই, ম্যাথমেটিক্সেরও তাই, এগুলোর বানানটাই এরকম। এখন কারোর নাম যদি হয় রক্স, হ্যাঁ, তাহলে লাস্টে তার এস আসবে, এটাই স্বাভাবিক। কারোর নাম যদি হয় কি বলবো, জেমস, তো তার লাস্টে তো এস আসবে। এখন আপনি যদি বলেন ওই এস মানে প্লুরাল, তা তো না। তো ব্যাপারটা ওই রকম। তো ওই রকম আর কি। তো ইকোনমিক্স এর বানানই এরকম। অতএব এটা এরকম দেখলে প্লুরাল ভাবার কোনো কারণ নেই, বরং এটা সিঙ্গুলার। তো এর জন্য এত ডিসিপ্লিন ফিলিন, পাঠ্য বিষয়, এত কিছু বলার কোনো আমাদের দরকার নেই। আমরা একবারে সহজ কথায় বুঝে যাবো, শেষ। আচ্ছা, কিন্তু এখানে আবার একটা শর্ত আছে। শর্ত কি? এদের পূর্বে যদি ডিটারমিনার থাকে, যেমন মাই, হিজ, হার, দেয়ার, সজল, মানে সজলস, মানে এটা পজিটিভ কেস, নো, দি, এগুলো থাকলে এদের পরে প্লুরাল ভার্ব বসে। এক্ষেত্রে এরা বিশেষ দৃষ্টে যেমন কারো কোনো কিছুর বৈশিষ্ট্য গুণ বোঝায়। কেমন ব্যাপারটা একটু দেখি আমরা। পলিটিক্স ইজ দ্য বিজনেস অফ হিজ লাইফ, এখানে পলিটিক্স সাবজেক্ট, তো এখানে এই জন্য আমাদের সিঙ্গুলার ইজ বসেছে। কিন্তু এখানে বলছে হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল, কিন্তু তার পলিটিক্স বাস্তবসম্মত নয়। এইখানে দেখেন হিজ থাকার কারণে, ওই যে বললাম যে এইগুলো যদি থাকে হিজ থাকার কারণে, তখন এটাকে আমরা প্লুরাল হিসেবে ধরছি। তাহলে আমরা বলবো হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল। এই আপনারা প্রথম নিয়মটা জানতেন, কিন্তু পরের নিয়মটা আপনাদের জানা ছিল না। আমরা পরের নিয়মটা দেখলাম। এথিক্স ডিলস উইথ মোরাল প্রিন্সিপলস। এথিক্স মানে নৈতিকতা। নৈতিকতা মানুষের যে মোরাল মানে কি? মোরাল মানে নীতিগত, হ্যাঁ, বা নীতি শিক্ষা যারে বলে, নীতিগত কিছু প্রিন্সিপাল বা সূত্র বা কিছু তত্ত্বের উপরে নির্ভর করে বা থাকে আর কি। তো এখানে বলছে দ্য এথিক্স অফ জার্নালিজম। যখনই আমরা দ্য এথিক্স অফ জার্নালিজম বলছি, তখন সেটা আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে, কারণ এথিক্সের আগে এখন দি বসেছে, অতএব এখানে আর বসে যাচ্ছে, ব্যাস, শেষ। এভাবে আপনারা বাকিগুলো সব বুঝে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। এর মধ্যে নতুন কিন্তু অনেক কিছু শেখার ছিল, হ্যাঁ, অনেক কিছুই আছে এর মধ্যে শেখার। নেক্সট, তারপরেরটা আমরা দেখি, এই যে 37, 38, তারপরে 39, এগুলি সব একই একই নিয়ম থেকে প্রযোজ্য। এরপরে রুলসটা আমরা একটু দেখব। এই রুলসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রচুর আসে পরীক্ষায়। রুলসটা কি একটু দেখি। অ্যান্ড দ্বারা, পড়েন। অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন এর প্রত্যেকটির পূর্বে ইচ, এভরি বা নো থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। আচ্ছা, এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। মনে করেন এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাজ এ পেন। দেখেন, প্রথমে আমাদের কথা ছিল যদি আমাদের দুটো নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে তার ভার্ব হয় প্লুরাল, তাহলে তখন আমাদের এখানে হ্যাজ না হয়ে হ্যাভ হয়ে যেত, তাই না? হ্যাভ বসাতে হতো। কিন্তু যখন আমরা এই নাউনগুলোর কোনো একটার আগে বা উভয়টির আগে, নিয়মটা হবে এরকম যে অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউনের কোনো একটার আগে, পূর্বে বা উভয়টির পূর্বে যদি ইজ অথবা এভরি থাকে, ইজ অথবা এভরি থাকে, তাহলে তার ভাবটা হয়ে যায় সিঙ্গুলার। নো থাকলে যে সবসময় হবে তা না। ইজ অথবা এভরি এই দুটা থাকলেই বরং বেশি হবে। তাহলে ইজ অথবা এভরি যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে বুঝলাম? দেখেন, এই যে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, যেহেতু এই দুইটার আগে আছে তাই জন্য এখানে হ্যাজ হয়ে গেছে, ব্যাস, শেষ, নিয়ম শেষ, অত কাহিনীর আর দরকার নেই। তবে কি বলছে? তবে তবে তিন বা ততোধিক নাউন থাকলে প্রথমটির পূর্বে এভরি ব্যবহার করলেই হবে। তিনটা থাকতে হবে এমন না, দুইটা থাকলেও হবে, সমস্যা নেই। দুইটা থাকলেও যে কোনো একটা, ওই আমি যা বললাম তাই, যে একাধিক সাবজেক্ট যদি ওইভাবে যুক্ত থাকে তো যে কোনো একটার পূর্বে ইজ বসাইলেই হয়ে গেল, শেষ। আর বাকিগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, ওগুলো অর্থহীন। যেমন এখানে 40 নাম্বার, 41 নাম্বার, তারপর 42, 43, দেখেন কতগুলো আসছে। এগুলা সব কিন্তু ওই নিয়মের উপরেই প্রযোজ্য, ব্যাস। আজকে এই পর্যন্তই থাক। তো সপ্তাহে যে 3 দিন করে এখন পরীক্ষা নেব আর 3 দিন ক্লাস নেব, তো এই পরীক্ষাটা নেওয়া
কোনো স্পেসিফিক সিলেবাস থেকে হবে না, বরং আমার ইচ্ছা মতো আমি যেখান থেকে খুশি সেখান থেকে পরীক্ষা নেব, যা খুশি তাই নেব। যদি বলেন এই আবার কি ব্যাপার, তো এটাই কারণ আপনার পরীক্ষার হলে আপনি কি কোনো স্পেসিফিক সিলেবাস নিয়ে যান না তো। তাহলে আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে যে আপনি আসলে কতটা যোগ্য হচ্ছেন, কতটা পারছেন, কতটা আপনি নিজেকে তৈরি করতে পেরেছেন। এইভাবে চিন্তা করতে হবে প্রতিনিয়ত, এভাবে চিন্তা করতে থাকবেন। যখন দেখবেন যে প্রথম দিকে আপনি পরীক্ষা দিলে 5 পান, তারপরে যখন যেদিন দেখবেন 7-8 পান, আস্তে আস্তে আপনার জ্ঞানের পরিধি বাড়তে থাকবে আর এই মার্কসের পরিমাণও আপনাদের বাড়তে থাকবে। এভাবে বাড়তে বাড়তে একসময় আমি বলে দেবো না যে আজকে বাংলা পরীক্ষা নেব, বলে দেবো না যে আজকে ইংরেজি পরীক্ষা, কিছুই বলবো না। যদি যদি আমি ফর্মাল পরীক্ষা নিই, যেমন দেখা যাচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরে তখন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর পরীক্ষা নেব, সেটা আমি বলে দেবো। কিন্তু এমনি প্রতিদিন একদিন পর পর একদিন যে ক্লাস হবে আর বাকি দিনগুলো যে এক্সাম হবে, ওই এক্সামের কোনো ইয়ে থাকবে না, মানে কোনো নিয়ম, কোনো আগে থেকে কোনো রুটিন, সিলেবাস ইত্যাদি ইত্যাদি কিচ্ছু থাকবে না। জাস্ট ইনস্ট্যান্ট একটা পরীক্ষা থাকবে, 10 মার্ক, 20 মার্ক, 30 মার্ক, যে কোনো মার্কে থাকতে পারে। আপনাদের কাজ হলো পরীক্ষা দেওয়া, শেষ। ওই দিন, অর্থাৎ প্রত্যেক দিন যে 9টার সময় অনলাইন ক্লাস করতে হবে, এই যে নিয়ম, এই যে ইচ্ছা, আগ্রহ, এই আগ্রহটা চালিয়ে রাখার জন্যই মূলত এই পরীক্ষা। আর পরীক্ষা নেওয়ার ওই যে আরেকটা উদ্দেশ্য, যে প্রশ্নগুলো সলভ হয়ে গেল, সেই সাথে সাথে মনে করেন আপনার দক্ষতার পরিমাণ কতটুকু বাড়লো সেটা বোঝা গেল। এই হলো বিষয়। তো এই অবস্থা। তো এই আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা পেমেন্ট করেন নাই বা বিগত দিনে পেমেন্ট যাদের করা বাকি আছে, রেজিস্ট্রেশন ফি বাকি আছে, তারা আগামীকালকে এইগুলা করে ফেলবেন। আপনাদের রেজিস্ট্রেশন ফি এত আহামরি না, আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে আলোচনা করবেন, আর বাকিরা করে ফেলবেন। আর তা না হলে গ্রুপ থেকে লিভ নেবেন। শেষ কথা, শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।